প্রাথমিক স্থিতিয় বিশ্লেষণ, যেটাকে আমরা বাজার ভারসাম্য বলি, আমরা ইজিলি বলি বাজার ভারসাম্য। এই অধ্যায়ে কয়েকটা পার্ট আছে। প্রথম অংশটা হচ্ছে চাহিদা যোগানকে কেন্দ্র করে, চাহিদা যোগান আর বাজার ভারসাম্য, কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ এবং বাজার ভারসাম্য। তারপরে অংশ হচ্ছে, এরপরে ব্যষ্টিক অর্থনীতির দুটা পার্ট আছে, চাহিদা যোগানকে কেন্দ্র করে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে বাজারকে কেন্দ্র করে একটা পার্ট। বাজার বলতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, অর্থাৎ মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, অর্থাৎ এইগুলা MC = MR, বাজারের ভারসাম্য শর্ত, এটা কেন্দ্রিক একটা সাইড। এরপরে চলে যায় সামষ্টিক অর্থনীতির অংশ। সামষ্টিক অর্থনীতির প্রথম অংশটা হচ্ছে জাতীয় আয়। আমি তোমাদেরকে পড়াইছিলাম মনে হয়, জাতীয় আয় সম্পর্কিত বিভিন্ন ধারণা, GNP, NNP, GDP ইত্যাদি ইত্যাদি সব কেন্দ্রিক। আর একটা অংশ হচ্ছে ওই ভোগ ও সঞ্চয় সাইড। তো এই হলো এই অধ্যায়ের মূল সারমর্ম। তো আমরা প্রথম অংশ করব চাহিদা যোগান আলোচনা, বাজার ভারসাম্য কীভাবে হয় কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ দেওয়া থাকলে। তো আমরা বাজার ভারসাম্য আলোচনা করতে গিয়ে প্রথমত আমাকে জানতে হবে চাহিদা কী, যোগান কী, চাহিদা রেখাটা কেমন করে আসে, যোগান রেখাটা কেমন করে আসে, বাজার ভারসাম্য কী, এগুলো আমি আলোচনা করব। আলোচনা করার পর আজকে আমি ম্যাথ আলোচনা করব, যতটুকু পারি। সবাই সবার জায়গা থেকে খেয়াল করি। দেখো, কাকে বলে চাহিদা, মনোযোগ সহকারে খেয়াল করি। ডিমান্ড। আমরা সাধারণত ব্যষ্টিক অর্থনীতির মেজর আলোচনা, ব্যষ্টিক অর্থনীতির অন্যতম পার্ট, খেয়াল রাখবেন। আমরা সাধারণত কোনো কিছু পাবার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে থাকি। মনে করো আমার একটা প্রাইভেট কার পাবার আকাঙ্ক্ষা আছে, এটাকেই আমরা চাহিদা মনে করে থাকি। আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তা নয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চাহিদা হতে গেলে 3টি শর্ত পালিত হতে হবে। নাম্বার 1, কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, জাস্ট একটা শর্ত মাত্র। কি? কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, 3টি শর্ত। নাম্বার 1 হচ্ছে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, যেমন আমার গাড়ি পাবার আকাঙ্ক্ষা, এটা একটা শর্ত মাত্র। ওটা ক্রয়ের মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য, এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা, অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। এই 3টি শর্ত যখন পালিত হবে, 3টাই যখন পালিত হবে, সেটাকে আমরা চাহিদা বলবো। মনে করো আমার গাড়ি পাবার আকাঙ্ক্ষা আছে, ওটার দাম হচ্ছে 30 লক্ষ টাকা। সামর্থ্য নাই, 30 লাখ টাকা নাই, কেনার মতো সামর্থ্য নাই, কিন্তু অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা নাই, সামর্থ্য নাই, মাঝের শর্তটা পালিত হচ্ছে না, চাহিদা হবে না। গাড়ি পাবার আকাঙ্ক্ষা আছে, সামর্থ্যও আছে, মনে করো 30 লক্ষ টাকাও আছে, কিন্তু 30 লাখ টাকা খরচ করে গাড়ি কিনবো, 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো, আবার মাসে তো 30,000 খরচ হবে, ড্রাইভার বেতন দিতে হবে, তেল খরচ আছে, পেট্রোল খরচ আছে, অর্থাৎ কস্ট হবে আরও মাসে 30,000। ওটা না করে 30 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখি, মাসে 25,000 টাকা আমি ঘুমায় পাবো, শুয়ে থেকেও পাবো। এটাও আমরা সংসার জীবনে হিসাব করি। তার মানে কি আছে? আমার গাড়ি পাবার আকাঙ্ক্ষা আছে, কেনার সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা নাই, চাহিদা হবে না। চাহিদা তখনই হবে 3টা শর্তই যখন পালিত হবে, অর্থাৎ কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। 3টা শর্তই যদি পালিত হয়, তাহলেই তখন সেটাকে আমরা চাহিদা বলবো। আশা করি তোমরা বুঝেছ। একটি নির্দিষ্ট সময় একজন ভোক্তার কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছার সমন্বিত রূপকে বলা হয় চাহিদা। চাহিদা বিধিটা দেখাবো আমি, চাহিদা বিধি, যোগান বিধি, তারপরে আমি ভারসাম্য দেখাবো, তাহলে তোমাদের ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে। এখন দেখো চাহিদা বিধি, ল অফ ডিমান্ড, কাকে বলে চাহিদা বিধি? পিতে কি? প্রাইস। খেয়াল করো, পিতে প্রাইস মানে হচ্ছে দাম, কিউতে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, ডিতে ডিমান্ড মানে হলো চাহিদা, এসতে সাপ্লাই মানে হলো যোগান, কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড। তোমার অডিও প্রবলেম, আমি তো তোমার কথা শুনলাম, চাহিদার পরিমাণ, তোমার কথা আমি ক্লিয়ারলি শুনলাম। কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। খেয়াল করি, পি যখন দেখবো অর্থনীতিতে সেটা প্রাইস মানে দাম, ডিতে ডিমান্ড, আর কিউতে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। চাহিদা আলোচনার ক্ষেত্রে যদি আমরা কিউ দেখি, তখন কিউ দ্বারা চাহিদার পরিমাণ বুঝবো। যোগান আলোচনার ক্ষেত্রে যদি কিউ দেখি,
তখন কিউ দ্বারা যোগানের পরিমাণ বুঝবো। উৎপাদন আলোচনার ক্ষেত্রে যদি আমরা কিউ দেখি তখন কিউ দ্বারা উৎপাদনের পরিমাণ বুঝবো। অর্থাৎ কিউ দ্বারা পরিমাণ বোঝায় যখন যে টপিক আলোচনা হবে কিউ দ্বারা তখন তারই পরিমাণ বোঝাবে। খেয়াল করি এদিকে কোয়ান্টিটি অফ এক্স, এক্স একটা দ্রব্য। ধরি আমি সচরাচর যে উদাহরণটা দিই, ধরি এক্স হচ্ছে মাংস, মনে করো এক্স হচ্ছে একটা দ্রব্য, সেটা হচ্ছে মাংস। তাহলে কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদা, মাংসের চাহিদা, কোয়ান্টিটি অফ এক্স চাহিদা আলোচনা করতেছি, কিউ দ্বারা চাহিদার পরিমাণ বোঝাবে। কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদা বা মাংসের চাহিদা নির্ভর করে ফাংশন অফ প্রাইস অফ এক্স, এক্সের দামের উপর বা মাংসের দামের উপর। প্রাইস অফ এক্স, এক্সের দাম, এক্সটাকে আমি কি বলেছি মাংস। আজকে আমার মনে করো এই মাসে বা আমি গত মাসে মাংসের চাহিদা আমার ফ্যামিলিতে 5 কেজি হয়েছে। তো এই আমার ফ্যামিলিতে চাহিদাটা কার উপর নির্ভর করেছে? অবশ্যই মাংসের দামের উপর নির্ভর করে। প্রাইস অফ রিলেটিভস গুডস, সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে। কোন দ্রব্যের দামের উপর নির্ভর করে? প্রাইস অফ রিলেটিভস গুডস সম্পর্কিত দ্রব্যের দামের উপরও নির্ভর করে। সম্পর্কিত দ্রব্য দুই ধরনের, পরিবর্তক আর পরিপূরক। পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আরেকটা হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিবর্তক বা বিকল্প দ্রব্য হচ্ছে দুইটা দ্রব্যের মধ্যে যদি একটার পরিবর্তে অন্যটা আমরা ব্যবহার করতে পারি তাহলে দ্রব্য দুটো হচ্ছে একে অপরের পরিবর্তক দ্রব্য। যেমন চিনি, গুড়, চা, কফি, মাছ, মাংস। আমিষ খাবো, মাছের পরিবর্তে মাংস বা মাংসের পরিবর্তে মাছ। মাংসের দাম কিন্তু মাছের দামের উপরও নির্ভর করে। বাজারে মাছ মাংস দুটোই কিনতে গেছো, মনে করো 600 টাকা কেজির মাংস কিনবা আর 300 টাকা কেজির মাছ কিনবা। 300 টাকা কেজির মাছ দেখলে বাজারে 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, তাহলে কি তুমি মাছ অনেক বেশি কিনবা, তখন মাংস কম করে কিনবা। তার মানে কি, যেহেতু মাছের দাম অনেক কম, মাছ বেশি করে তুমি কিনতেছো, বিধায় কি করবা, মাংস একটু কমাই দিবা। যা দেখলা 300 টাকার মাছ 500 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, তখন তুমি কি করবা, মাছ কম করে নিয়ে মাংসের চাহিদা বাড়াবা। তার মানে কি, মাংসের চাহিদা মাংসের দামের উপর নির্ভর করে করে মাছের দামের উপরও নির্ভর করে। তারপরে দেখো এক্সের চাহিদা বা মাংসের চাহিদা নির্ভর করে এক্সের দামের উপর বা মাংসের দামের উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর। ওয়াইতে আয় বুঝায়, খেয়াল রাখবা, ইনকাম ইকোনমিক্সে ওয়াই দ্বারা আয় বুঝায়। প্রশ্ন হতে পারে স্যার আয় দ্বারা কেন বুঝাইলো না? আয় দ্বারা ইনভেস্টমেন্ট আলোচনায় আনা হয়েছে। ইনভেস্টমেন্ট মানে কি, বিনিয়োগ। ইনভেস্টমেন্টকে আয় দ্বারা দেখানো হয়, আবার আয় দ্বারা যদি আয়ও দেখানো হয় তাহলে এলোমেলো হয়ে যাবে। বিধায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আয় আর ইনকাম, আয়ের ক্ষেত্রে ওয়াই ব্যবহার করা হয়। ভোক্তার আয়ের উপরও মাংসের চাহিদা নির্ভর করে। আমার আয়ের উপর আমার ফ্যামিলিতে মাংসের চাহিদা নির্ভর করে। টিতে টেস্ট, রুচি পছন্দ অভ্যাসের উপর নির্ভর করে। এনতে নাম্বার অফ পার্সেজার, ক্রেতার সংখ্যার উপর নির্ভর করে বা ফ্যামিলির সদস্য সংখ্যার উপর নির্ভর করে। মনে করো আজকে রংপুর সিটি বাজারে বা রংপুর পৌর বাজারে মাংসের চাহিদা হয়েছে 1000 কেজি। কতগুলা? 1000 কেজি। এই চাহিদাটা কিসের উপর নির্ভর করেছে? অবশ্যই মাংসের দামের উপর নির্ভর করেছে, মাংসের দাম। তারপরে কি, সম্পর্কিত দ্রব্য মাছের দাম, সম্পর্কিত দ্রব্য মাছের দামের উপরও নির্ভর করবে। এরপরে ভোক্তার আয়ের উপর নির্ভর করবে, ভোক্তার আয়। এরপরে রুচি পছন্দ অভ্যাসের উপর নির্ভর করবে, ক্রেতার সংখ্যার উপর নির্ভর করবে। এই সকল বিষয়ের উপর নির্ভর করে। এইগুলোর মধ্যে দেখো আজকে মাংসের দাম মনে করো 500 টাকা কেজি, প্রতি কেজির দাম 500 টাকা। সম্পর্কিত দ্রব্য মাছের প্রতি কেজির দাম মনে করো 300 টাকা কেজি। ভোক্তার আয়, যারা আজকে মাংস কিনতেছে তাদের আয় মনে করো 1500 টাকা, 1500 টাকা আজকের আয় তাদের মনে করো। রুচি সবার ফ্যামিলির রুচি অনুযায়ী সবাই মনে করো 1 কেজি করে কিনবে, আর ক্রেতার সংখ্যা মনে করো 1000 জন। 1000 জন ব্যক্তি সবাই যদি 1 কেজি করে চাহিদা করে, এই সকল বিষয় বিদ্যমান থাকা অবস্থায় আজকে মাংসের চাহিদা হবে 1000 কেজি। আগামীকাল মাংসের চাহিদা এই সকল বিষয়ের উপর নির্ভর করে। এগুলোর মধ্যে অন্যান্যগুলো অপরিবর্তিত, শুধুমাত্র মাংসের দাম পরিবর্তন হবে। অর্থাৎ মাছের দাম 300-300ই থাকবে, ভোক্তাদের আয় 1500-1500 থাকবে আগামীকালও। রুচি সবার ওই 1 কেজি করেই থাকবে, ক্রেতার সংখ্যা ওই 1000 জনই থাকবে। অর্থাৎ এগুলোর উপর বার চিহ্ন দিচ্ছে, অন্যান্য বিষয়ের উপর এই বার চিহ্ন দ্বারা এটা ফিক্সড বোঝানো হচ্ছে, এটার কোনো পরিবর্তন হবে না। অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে, এটা পরিবর্তন হবে। অর্থাৎ মাংসের দাম পরিবর্তন হবে। মাংসের দাম যদি বাড়ে, মনে করো সম্পর্কিত মাছের দাম আগের মতো, ভোক্তার আয় আগের মতো, রুচি আগের মতো, ক্রেতার সংখ্যা আগের মতো। মাংসের দাম যদি 500 টাকা কেজি থেকে 700 টাকা কেজিতে যায়, তাহলে চাহিদা বাড়বে না কমবে? কমবে। আবার যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, আর দাম যদি কমে 500 থেকে 300 আসে তাহলে চাহিদা কি হবে? বাড়বে। অর্থাৎ আমাদের চাহিদাবিদের মূল কথা হচ্ছে, কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে আলোচ্য দ্রব্য বা বিবেচ্য দ্রব্যের দাম যদি বাড়ে
দাম যদি ঊর্ধ্বমুখী হয়, দেখো এক্স এর দাম যদি ঊর্ধ্বমুখী হয় মানে বাড়ে, তাহলে এক্স এর চাহিদা কি হবে? নিম্নমুখী হবে, কমে যাবে। এক্স এর দাম যদি কমে নিম্নমুখী হয় তাহলে চাহিদা কি হবে? ঊর্ধ্বমুখী হবে, মানে চাহিদা বাড়বে। কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দাম আর চাহিদার মধ্যে কি সম্পর্ক? সমমুখী না বিপরীতমুখী? বিপরীতমুখী। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলে। আপনারা কি বুঝেছেন চাহিদা বিধিটা? এটাকে ব্যাখ্যা করার জন্য আমি একটা একমাত্রিক চাহিদা অপেক্ষক নেব। চাহিদা বিধিটাকে ব্যাখ্যা করার জন্য একটি একমাত্রিক চাহিদা অপেক্ষক নেব আমি। ধরি একটি একমাত্রিক চাহিদা অপেক্ষক, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল, মনে করো 10 - 2p বা 20 - 4p, 20 - 4p। কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ কার উপর নির্ভর করে? পিতে কি? প্রাইস, দামের উপর নির্ভর করে। পি এর সামনে কি চিহ্ন বলো তো দেখি? মাইনাস চিহ্ন। মাইনাসটা কেন? দাম বাড়ে, চাহিদা কি হয়? কমে, এই কারণে ঢালটা হয় ঋণাত্মক। স্বাধীন চলক পি, পি এর সাথে সহগ কি? -4, অর্থাৎ এটা হলো ঢাল। স্বাধীন চলকের সহগটাকে তো বলা হয় ঢাল। চাহিদার পরিমাণ নির্ভর করে দামের উপর, চাহিদা নির্ভর করে দামের উপর। চাহিদা হচ্ছে অধীন আর দাম হচ্ছে স্বাধীন। পিতে প্রাইস মানে দাম, দামের সাথে সহগ হচ্ছে -4, অর্থাৎ এটা হলো ঢাল। চাহিদা অপেক্ষকে কি ঢালটা হয় কি? ঋণাত্মক, কারণ দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। এখানে যদি ডি নাও থাকতো, কিছু লেখা নাই, তারপরে এটা চাহিদা অপেক্ষক। কি দেখে বুঝবা? দামের সামনে কি চিহ্ন? মাইনাস। প্রাইসের সামনে মাইনাস চিহ্ন মানে এটা অবশ্যই চাহিদা অপেক্ষক। খেয়াল থাকবে। এখন মনে করো কোনো দ্রব্যের দাম পি ইকুয়াল 1 হলে কিউডি ইকুয়াল কি হবে? চাহিদার পরিমাণ 20 - 4 × 1 কত হবে? 4 × 4, 20 থেকে 4 বিয়োগ করলে হবে 16। দাম পি ইকুয়াল যদি 2 হয়, মনে করো কোনো একটা লজেন্স পার পিস 1 টাকা করে দাম, তখন তুমি একদিনে চাহিদা করো 16টি লজেন্স। দাম বেড়ে গেল, 2 টাকা করে পিস হইল। কিউডি ইকুয়াল 20 - 4 × 2 কত হবে? 12। দাম 3 টাকা করে, কিউডি ইকুয়াল কি হবে? 20 - 4 × 3 কত হবে? 3 × 4 = 12, 20 থেকে 12 বিয়োগ করলে হবে 8। দাম মনে করো 4 টাকা করে, কিউডি ইকুয়াল 20 - 4 × 4 কত হবে? 4 × 4 = 16, 20 থেকে 16 বিয়োগ করলে হবে 4। দাম 1 2 3 4 কত কত ছিল? 16 12 8 4। একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদার সূচি। আমরা দেখতে পাচ্ছি দাম আস্তে আস্তে বাড়তেছে, চাহিদা কি হচ্ছে? কমতেছে। উল্টা পাশে দেখো, দাম কমতেছে, চাহিদা কি হচ্ছে? বাড়তেছে। অর্থাৎ অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। এখানে আমরা দেখাতে পাচ্ছি। তো আমরা রেখা দেখব কিভাবে আসে। এদিকে কোয়ান্টিটি অফ ডিমান্ড, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হইল, প্রাইস। তো দেখো দাম 1, এতটুকুকে যদি আমি 1 বলি, আর একটা একই মাপে নিলে এটাও আরও 1, মানে কি 1 আর 1 2, আর একটা একই মাপে নিলে 3 এবং আর একটা হলো 4। একটা ঘর যে মাপে নেব লম্ব অক্ষে, প্রত্যেকটা ঘরে একই মাপে নেব, 1 2 3 4। এদিকে দেখো এটাকে যতটুকু নেব ভূমি অক্ষে, প্রত্যেকটা ঘরে একই মাপে নেব, 4 8 12 16। আমাদের চাহিদার পরিমাণ সর্বোচ্চ আছে কত? 16। 1 টাকা দামে চাহিদা কটা করো? 16টা। 1 টাকা দামের চাহিদা হচ্ছে 16টা। 2 টাকা দামের চাহিদা হচ্ছে 12টা। 3 টাকা দামের চাহিদা হচ্ছে 8টা। 4 টাকা দামের চাহিদা হচ্ছে 4টা। এই যে বিন্দুগুলো পাইলাম দাম আর চাহিদার সম্পর্কিত বিন্দু এ বি সি ডি, এই 4টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম সেটি হচ্ছে চাহিদা রেখা ডিডি বা ডিডি প্রাইম বা ডিডি 1, যেটাই বলো, ডিডি বললেও সমস্যা নাই। অর্থাৎ রেখাটা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই বিন্দুতে দেখো দাম 4, চাহিদা 4। এ থেকে বিতে আসো, দাম কমে গেল, 4 থেকে 3 আসলো, চাহিদা কিন্তু বেড়ে গেল, 4 থেকে 8 গেল। বি থেকে সিতে আসো, দাম আরও কমলো, চাহিদা আরও বাড়লো। সি থেকে ডিতে আসো, দাম আরও কমলো, চাহিদা আরও বাড়লো। অর্থাৎ দাম কমে চাহিদা বাড়ে, দাম বাড়ে চাহিদা কমে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলে। এবং দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণে এই রেখাটা কি বাম থেকে ডান দিকে কি হয়? চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। সবাই বুঝছি কি? কি কষ্ট দিচ্ছি নাকি? খুব দ্রুত বলতেছি, সমস্যা হচ্ছে? এখন দেখো যোগানে আসবো আমরা। যোগান, সাপ্লাই কাকে বলে? যোগান, এটা আর এত কথা বলবো না, ইশারায় বুঝে ফেলবা। যেহেতু এটাতে আমি ডিটেলস আলোচনা করেছি, এটাতে আর এত বলতে হবে না। খেয়াল করি কাকে বলে যোগান। আমরা সাধারণত কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে যোগান বলে থাকি। সাধারণত কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে যোগান বলে থাকি, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিক্রয়যোগ্য পরিমাণকে যোগান বলে না। দেখো এদিকে খেয়াল করো। মনে করো আমি সচরাচর যে উদাহরণ দিই সেগুলোই সবসময় দিই। মনে করো 100 মণ ধান আমি পেয়েছি উৎপাদন করে, ধান উৎপাদন করলাম, 100 মণ ধান পেয়েছি, 100 মণ ধান।
ফ্যামিলিতে খাওয়ার জন্য 20 মণ লাগবে, এটা আমরা ঘরে রেখে দিই, এটা মনে করো খাওয়ার উপযোগী, খাওয়ার জন্য এটা আমরা কি করি, ঘরে রেখে দিই। আর বাকি থাকে কতটুকু, 80 মণ, এটা আমরা কি করি, এটা কি করে দিই, বিক্রয়যোগ্য পরিমাণ না, এটা হলো বিক্রয়যোগ্য পরিমাণ 80 মণ। আমরা এই 80 মণকেই যোগান বলে থাকি। আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তা নয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যোগান হচ্ছে আজকের বাজার দামে, মনে করে আজকে 1000 টাকা মণ ধানের দাম হচ্ছে 1000 টাকা মণ, তখন আমি এইখান থেকে এই দামে 30 মণ বিক্রি করতে রাজি, 30 মণ বিক্রয় করতে রাজি বা ইচ্ছুক, এই 30 মণই হচ্ছে যোগান। এই দামে এতটুকু বিক্রি করতে রাজি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিক্রেতা নির্দিষ্ট দামে যে পরিমাণ বিক্রয় করতে রাজি, 1000 টাকা মণে আমি 30 মণ বিক্রি করতে রাজি, অর্থাৎ এটি হচ্ছে যোগান। নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে রাজি তাকেই যোগান বলে। মনে করো ধানের মণ 1200 টাকা মণ হইল, 1200 টাকা মণ যদি হয় তখন তুমি মনে করো 50 মণ বিক্রি করতে রাজি, বিক্রয় করতে ইচ্ছুক, এই 50 মণই হচ্ছে তখন যোগান। অর্থাৎ কি হলো, দাম বাড়লে যোগান কি হয় বলেন দেখি, দাম বাড়লো যোগান কি হলো, বাড়লো না কমলো, দাম বাড়লে যোগান বাড়ে, যে দাম বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে। যখন দাম কম তখন তুমি কম করে বিক্রি করতে চাবা, অর্থাৎ দাম কম যোগানও কম, অর্থাৎ অন্যান্য বিষয় অপরিবর্তিত। তাহলে যোগান বিধিটা দেখো, তাহলে যোগানের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকেই যোগান বলে। তাহলে যোগান বিধিটা এখন শর্টকাট দেখো, তোমরা বলতে পারবা যোগান বিধি, ল অফ সাপ্লাই। এখন কি দ্বারা মনে করো যোগানের পরিমাণ বোঝাবে, এক্সটা মনে করো একটা দ্রব্য ধান, তাহলে কোয়ান্টিটি অফ এক্স ইকুয়াল প্রাইস অফ এক্স, প্রাইস অফ আর, প্রাইস অফ এফ, এন, টি, টি অ্যান্ড এস। মনে করো দেখো এক্সের যোগান নির্ভর করে, এক্সটা মনে করো ধান, বোঝাচ্ছি এক্সটা হলো ধান, ধানের যোগানের পরিমাণ ধানের দামের উপর নির্ভর করে, প্রাইস অফ এক্স, এক্সের দামের উপর বা ধানের দামের উপর নির্ভর করে, প্রাইস অফ রিলেটিভস গুডস সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে, প্রাইস অফ ফ্যাক্টরস উপকরণের দাম, উপকরণ কি ভূমিশ্রম, মূলধন, সংগঠন, উৎপাদনের উপকরণ, এগুলোর দামের উপর নির্ভর করে। এনতে ন্যাচারাল কন্ডিশন প্রাকৃতিক অবস্থার উপরও ধানের উৎপাদন বা যোগান নির্ভর করে। কারিগরি কৌশলটিতে টেকনিক্যাল, কারিগরি কৌশল যদি উন্নত হয় উৎপাদন বেশি হবে, যোগান বেশি হবে, অর্থাৎ কারিগরি কৌশলের উপরও যোগান নির্ভর করে। এইটিতে ট্যাক্স, সরকার যদি উৎপাদিত দ্রব্যের বা ধানের উৎপাদনের যে উপকরণ লাগে সেগুলোর উপর যদি কর বাড়ায় দেয় তাহলে কৃষক কি খরচ বেশি হবে, উৎপাদনে নিরুৎসাহিত হবে, উৎপাদন কম করবে, বা কর তুলে দেয় তাহলে কৃষক উৎসাহিত হবে, উৎপাদন বেশি হবে, যোগান বেশি হবে। এসতে সাবসিডি, সাবসিডি মানে কি ভর্তুকি, টিতে ট্যাক্স মানে কর, আর এসতে হচ্ছে সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি। সরকার যদি যেমন 1 বস্তা ইউরিয়া সার নাইট্রোজেন তৈরি করতে খরচ হয় 2500 থেকে 3000 টাকা, আমরা কৃষকরা পাচ্ছি 1200 টাকায়। বাকি টাকাটা কে দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, দেশের উৎপাদন খাত বজায় রাখার জন্য, ঠিক রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য। অর্থাৎ ধানের যোগান এই সকল বিষয়ের উপর নির্ভর করে। এগুলোর মধ্যে অন্যান্যগুলো অপরিবর্তিত থেকে শুধুমাত্র ধানের দাম যদি বাড়ে তাহলে যোগান বাড়বে, ওইভাবে বোঝা, আগেরটা যেভাবে বুঝেছিলাম আর কি। ধানের দাম যদি কমে তাহলে যোগানও কমবে। তাহলে দাম আর যোগানের মধ্যে কি সম্পর্ক, সমমুখী না বিপরীতমুখী, সমমুখী। কোনো দ্রব্যের যোগান যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে আলোচ্য দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককেই যোগান বিধি বলে। এটাকে ব্যাখ্যা করার জন্য একটা একমাত্রিক যোগান অপেক্ষক ধরি, একমাত্রিক যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল মনে করো 2 + 2 পি, 2 + 2 পি। দেখো পি এর সামনে এখন কি চিহ্ন, প্লাস চিহ্ন, অর্থাৎ ঢাল ধনাত্মক, +2। কেন, সমমুখী সম্পর্ক, দাম বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে, এই কারণেই পি এর সামনে প্লাস চিহ্ন। কোন দ্রব্যের দাম দেখো পি ইকুয়াল 1 হলে কিউএস যোগান, কিউএস ইকুয়াল 2 + 2 × 1 কত হবে 4। দাম যদি 2 হয়, একেবারে আনমিউট, দেখো তো এগুলো কথা শোনে না কেন, 2 + 2 × 2 কত হবে 6। দাম যদি 3 টাকা করে হয়, অর্থাৎ যখন 1 টাকা দাম, পি এর জায়গায় 1 বসাইছি, তখন তুমি 4টা দ্রব্য বিক্রি করো, 4 একক দ্রব্য বিক্রি করো। যখন 2 টাকা দাম তখন তুমি 6 একক বিক্রি করো। যখন 3 টাকা দাম তখন তুমি 2 + 2 × 3, তখন তুমি 8 একক বিক্রি করো। যখন 4 টাকা দাম তখন কিউএস ইকুয়াল 2 + 2 × 4 = কত 10 একক বিক্রি করো। অর্থাৎ দাম আর যোগানের পরিমাণের সম্পর্কটা আমি একটা সূচিতে দেখাইলাম। দেখো দাম কোয়ান্টিটি অফ সাপ্লাই, দাম 1 2 3 4 মনে করো, আর যোগান হচ্ছে কত 4 6 8 10।
এটাকে আমি চিত্রে দেখাবো। দেখো এদিকে যোগানের পরিমাণ কোয়ান্টিটি অফ সাপ্লাই ভূমিতে, আর লম্বে হচ্ছে দাম। দাম কত কত 1 2 3 4, 2 3 4, আর যোগান হচ্ছে দেখো 2 4 6 8 10 মনে করে এদিকে আনলাম। এইদিকে যোগানের পরিমাণ দেখাইছিলাম, এটা মনে করো 10, 2 4 6 8 10। খেয়াল করি দাম যখন 1 তখন যোগান কত 4, দাম যখন 1 তখন যোগান হচ্ছে 4। দেখো 1 দামে যোগান হচ্ছে 4, দাম যখন 2 তখন যোগান হচ্ছে 6, দাম যখন 3 তখন যোগান হচ্ছে 8, দাম যখন 4 তখন যোগান হচ্ছে 10। অর্থাৎ দাম আর যোগানের সম্পর্কিত 4টা বিন্দু পাইলাম। এই 4টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম এটি হচ্ছে যোগান রেখা এস এস বা এস এস ওয়ান বা এস এস প্রাইম যেটাই বলো, যার কি রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। দেখো চিত্রের এই বিন্দুতে দাম যখন 1 তখন যোগান 4, এ থেকে বিতে আসলো দাম 2 যোগান হচ্ছে 6, বি থেকে সিতে আসলো দাম 3 যোগান হচ্ছে কত 8, সি থেকে দিতে আসলো দাম 4 যোগান 10। অর্থাৎ দাম বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে। দাম ও যোগানের কি সম্পর্ক পাচ্ছি আমরা? সমমুখী সম্পর্ক পাচ্ছি। দাম বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে। এখানেও পাচ্ছি যে দাম আস্তে আস্তে বাড়তেছে, দেখো যোগানের পরিমাণও বাড়তেছে, দাম কমতেছে যোগানও কমতেছে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে আমরা কি বলি? যোগান বিধি বলি। আর দাম ও যোগানের এই সমমুখী সম্পর্কের কারণেই রেখাটা কি হয় দেখো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আপনারা কি বুঝেছেন এ পর্যন্ত? ভারসাম্য, ইকুইলিব্রিয়াম কাকে বলে? ভারসাম্য আমরা আলোচনা করব। কে? ভারসাম্য, ইকুইলিব্রিয়াম কাকে বলে? ভারসাম্য। দুটি বিপরীতমুখী শক্তি সমান হওয়াটাকে বলা হয় ভারসাম্য। দুটি বিপরীতমুখী শক্তির সমতা অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। এটাকে যদি আমরা ভালো ভাষায় সংজ্ঞায়িত করি, বইয়ের ভাষায়, দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে যখন সমতায় আসে, ওই সমতায় আসার পর আর অন্য কোনো অবস্থায় ফিরে যেতে চায় না, যদিও বা কোনো অবস্থায় চলে যায় আবার ওই অবস্থায় ফিরে আসে, ওই স্থির বা সমান অবস্থাকে বলা হয় ভারসাম্য। এক কথায় দুটি বিপরীতমুখী শক্তির সমতা অবস্থা বা সমান হওয়াকে বলা হয় ভারসাম্য। মনোযোগ সহকারে শুনি। মনে করে কোনো একটা দ্রব্যের দাম যদি বাড়ে, দাম যদি বাড়ে চাহিদা কি হয়? কমে। আর যোগান কি হয়? দাম বাড়লে যোগান কি হয়? বাড়ে। দেখো কোনো দ্রব্যের দাম যদি বাড়ে, শোনো, কোনো দ্রব্যের দাম যদি বাড়ে চাহিদা কমতেছে কিন্তু যোগান বাড়তেছে। খেয়াল করো, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর যোগান বাড়ে। তাহলে চাহিদা আর যোগান কি দুটা বিপরীত শক্তি? মনোযোগ সহকারে শুনি। চাহিদা যোগান কি দুটা বিপরীত শক্তি। দাম বাড়লে, কোনো দ্রব্যের দাম যদি বাড়ে, দাম মনে করে এক্সের দাম বাড়লে চাহিদা কি হয়? এক্সের চাহিদা কমে যায়। দাম বাড়লে চাহিদা কমে কিন্তু এক্সের যোগান কি হয়? বেড়ে যায়। অর্থাৎ চাহিদা আর যোগান দুটি বিপরীত শক্তি। এই দুটো শক্তি যখন সমান হবে, অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যখন সমতায় আসবে, দুটা বিপরীতমুখী শক্তির এই সমতা অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যদি সমান হয় তাহলে ওই দ্রব্যের বাজারে ভারসাম্য অবস্থা বিদ্যমান। একটু আগে আমরা দেখেছিলাম চাহিদা রেখা, এদিকে কোয়ান্টিটি অফ ডিমান্ড ও কোয়ান্টিটি অফ সাপ্লাই, আর এদিকে হচ্ছে প্রাইস। এটা কি রেখা? চাহিদা রেখা। একটু আগে দেখেছিলাম আমরা এরকমটা হয়। এটা কি রেখা? যোগান রেখা। চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এসএস তারা পরস্পর এই বিন্দুতে সেট করে, এটি হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ই বিন্দুতেই দেখবা OP0 দামে চাহিদার পরিমাণও OM0, যোগানের পরিমাণও OM0। দেখো OP0 দামে চাহিদা রেখা অনুযায়ী OP0 দামে চাহিদার পরিমাণ OM0, যোগান রেখা অনুযায়ী OP0 দামে যোগানের পরিমাণও OM0। অর্থাৎ OP0 দামে চাহিদাও OM0, যোগানও OM0। মনে করো 300 টাকা কেজিতে মাছ আমরা ক্রেতারা চাহিদা করতেছি 50 কেজি, বিক্রেতারাও বিক্রি করতে চাচ্ছে 50 কেজি। বিক্রেতারা বিক্রি করতে চাওয়া মানে কি? যোগান। আর ক্রেতারা কিনতে চাওয়া মানে কি? চাহিদা। তাহলে চাহিদাটা কার? ক্রেতার না বিক্রেতার? বলো তো দেখি। চাহিদা অপেক্ষকটা কার? ক্রেতার না বিক্রেতার? ক্রেতার। আর আর যোগান অপেক্ষকটা কার? যোগান অপেক্ষক কার? বিক্রেতার। বিক্রেতা বা উৎপাদনকারী, বিক্রেতা বা উৎপাদনকারীর হচ্ছে যোগান অপেক্ষক। তারা কি করে? বিক্রি করে বা যোগান দেয়। তাহলে যোগান অপেক্ষক হচ্ছে বিক্রেতার বা উৎপাদকের। আর ক্রেতা বা ভোক্তা কি করে? ক্রেতা বা ভোক্তা ক্রয় করে বা চাহিদা করে। ক্রয় করা বা চাহিদা করা, অর্থাৎ চাহিদা অপেক্ষক অলওয়েজ ক্রেতার। খেয়াল রাখবা। তাহলে OP0 দামে চাহিদা OM0, যোগানও OM0। এখন কোনো কারণে দাম যদি বেড়ে যায়, OP1 হইল মনে করো, অর্থাৎ 300 থেকে মনে করো এটা 500 আসলো, তাহলে কি হবে? চাহিদা রেখা অনুযায়ী চাহিদা দেখো আগের থেকে কমে গেল, 50 থেকে মনে করো 30 আসলো। আর যোগান রেখা অনুযায়ী যোগান দেখো বেড়ে গেল, যোগান বেড়ে গেছে। অর্থাৎ বেশি দামে যোগান রেখা অনুযায়ী বিক্রেতারা এতগুলা বিক্রি করতে চায়, মনে করো 70 কেজি বিক্রি করতে চায়,
কিন্তু দাম বেশির কারণে চাহিদা রেখা অনুযায়ী ক্রেতারা চাহিদা করে কি 30 কেজি। এই 40 কেজি পণ্য 500 টাকা কেজিতে বিক্রেতারা বিক্রি করতে যায় 70 কেজি, কিন্তু চাহিদা রেখা অনুযায়ী ক্রেতারা চাহিদা করে 30 কেজি। তাহলে 40 কেজি পণ্য বিক্রেতার কাছে পড়ে থাকে। এই অবিকৃত পণ্য 40 কেজি বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতা বাধ্য হয়ে কি করে, দাম কমায় দেয়। উল্টাটা যদি হয়, দাম যদি OP0 থেকে কমে আসতো, OP2 হইল বা 100 টাকা কেজিতে আসলো, তখন চাহিদা কি হবে, OP0 দামে বা 300 টাকা কেজিতে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা ছিল 50 কেজি, যোগান রেখা অনুযায়ী যোগানও 50 কেজি, দাম কমে গেল, OP2-তে আসলো বা 100 টাকা কেজিতে আসলো। চাহিদা এখন কি হবে, চাহিদা 50 থেকে বাড়ায় যাবে, ক্রেতারা 80 কেজি চাহিদা করবে। কিন্তু যোগান রেখা অনুযায়ী দাম কম দেখে এই কম দামে বিক্রেতারা বিক্রি করতে চাবে মাত্র 20 কেজি। দেখো দাম কম, যোগান রেখা অনুযায়ী বিক্রেতারা মাত্র বিক্রি করতে চায় বা যোগান দেয় 20 কেজি, আর দাম কমের কারণে চাহিদা রেখা অনুযায়ী ক্রেতারা চাহিদা করে 80 কেজি। তাহলে কি বিক্রেতারা বিক্রি করতেছে মাত্র 20 কেজি, ক্রেতারা কিনতে চাচ্ছে সবাই মিলে 80 কেজি, 60 কেজি অতিরিক্ত চাহিদার সৃষ্টি হচ্ছে। বিক্রেতা তখন একটা চান্স পাবে, কি করবে, দাম বাড়ায় দেবে। অর্থাৎ দেখো ভারসাম্য বিন্দু থেকে সরে এখানে গেছে, আবারও এখানে, অর্থাৎ ভারসাম্য এই দামে ফিরে আসা মানে এই বিন্দুতেই ফিরে আসা, বা এখান থেকে আবারও এই দামে ফিরে আসা মানে কি এই বিন্দুতেই ফিরে আসা। অর্থাৎ দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে এমন একটি স্থির অবস্থায় বা সমান অবস্থা আসে যেখান থেকে তারা সরে যেতে চায় না। কতজন সর্বমোট ক্লাসে আসছিল খেয়াল করছিল কেউ, সর্বোচ্চ কতজন আসছিল? 41 জন। তো আমরা শিখলাম যে দুইটা বিপরীতমুখী শক্তি, চাহিদা আর যোগান, দুইটা বিপরীত শক্তি, দুইটা যখন যেখানে ছেদ করে বা দুইটা যখন সমান হয় সেটাই হচ্ছে ভারসাম্য অবস্থা। এটাই হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু চাহিদা রেখা যোগান রেখা, চাহিদা রেখা DD আর যোগান রেখা SS যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু E অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে OP0 আর পরিমাণ হচ্ছে OM0। এইখান থেকে যদি কোনো কারণে সরে যায় আবারও এখানে ফিরে আসে, বা এদিকে সরে গেলেও এখানে ফিরে আসে, এই স্থির বা সমান অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। তো আমরা বাজার ভারসাম্যের শর্ত কি পাইলাম? বাজার ভারসাম্যের শর্ত কি পাইলাম আমরা? QD ইকুয়াল QSS। যে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যদি সমান হয় তাহলে ওই দ্রব্যের বাজারে ভারসাম্য অবস্থা বিদ্যমান। সবাই বুঝছি? এখন দেখো আমাদের মনে করে একটা কোশ্চেন, চাহিদা অপেক্ষক QD ইকুয়াল 20 - 4P আর যোগান অপেক্ষক QS ইকুয়াল একমাত্রিক চাহিদা অপেক্ষক। এখানে স্বাধীন চলকের পাওয়ার নাই মানে কি 1, দ্যাট মিনস একমাত্রিক চাহিদা অপেক্ষক। যোগান অপেক্ষক QS ইকুয়াল 2 + 2P। আমি চাহিদা অপেক্ষক ভাষাটা লিখি নাই, এটা কোশ্চেন। চাহিদা অপেক্ষক কমা দিয়ে এটা, যোগান অপেক্ষক কমা দিয়ে এটা, QS 2 + 2P। এখানেও দেখো P এর পাওয়ার, স্বাধীন চলকের পাওয়ার নাই মানে কি 1, দ্যাট মিনস একমাত্রিক। যে অপেক্ষকের স্বাধীন চলকের পাওয়ার 1-এর সমান সেটাকে বলা হয় একমাত্রিক অপেক্ষক। এটা হচ্ছে চাহিদা অপেক্ষক আর এটা হচ্ছে যোগান অপেক্ষক। তো মনে করে এই দুটো দিয়ে বলেছে ভারসাম্য দাম কি, চিত্রের মাধ্যমে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমরা চিত্রের মাধ্যমে শিখব। বাজার ভারসাম্যের শর্তানুসারে আগে দামটা কত সেটা বের করে নেব। কি QD ইকুয়াল QS, QD এর মান কত? 20 - 4P আর QS এর মান হচ্ছে 2 + 2P। এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি অংশটুকু, দেখো এটার পরের পেজ মনে করে এতটুকু কাজে লাগাচ্ছি স্পেসগুলো আর কি। পিগুলাকে বামে নাও, -4P - 2P ইজ ইকুয়াল 2 - 20 -6P ইজ ইকুয়াল -18। অতএব P ইকুয়াল কী হবে? মাইনাস মাইনাস উঠে দাও, 18/6। P ইকুয়াল 3। অতএব চাহিদার যোগানের সমতা অবস্থায় দাম কত পাইলাম? 3 টাকা। এখন আমি একটা সূচি দাঁড় করাবো। দেখো চাহিদা ও যোগান সূচি, এটার মাধ্যমে আমরা ভারসাম্য দেখব। খেয়াল করো, দাম P, চাহিদা QD ইকুয়াল 20 - 4P, যোগান QS ইকুয়াল 2 + 2P। এটা হলো চাহিদা ও যোগানের সম্পর্ক, দামের অবস্থা। খেয়াল করো, একটা বুঝলে বইয়ের অনেক কিছু পারবা তোমরা। আমরা দেখো এইটা আমি বের করে নেওয়ার কারণ কি, এটা যদি আমি না জানতাম ভারসাম্য দাম কত, একটা রেখা অঙ্কন করতে গেলে কিন্তু একাধিক বিন্দু দরকার। এটা একাধিক বিন্দু হলে না আমি সংযোগ করতে পারবো। শুধু একটা বিন্দু নিয়ে আমি চাহিদা রেখা অঙ্কন করতে পারবো না, কারণ রেখাটা তো এই দিক দিয়েও আসতে পারে, রেখাটা তো এই দিক দিয়েও আসতে পারে, এই দিক দিয়েও যেতে পারে। কোন দিক দিয়ে যাবে? একাধিক যখন বিন্দু থাকবে তখনই না আমি 3টে বিন্দু সংযোগ করে রেখা পাবো। এই কারণেই একাধিক দাম দরকার। কিন্তু আমি শুরু করব কোথা থেকে?
এই কারণে আমি ভারসাম্য দামটা বের করে নিয়েছি। কত পেয়েছি আমরা? ভারসাম্য দাম 3 পেয়েছি। 3-এর আগে একটা মান ধরবো, পরে একটা মান ধরবো। দেখো 2, 3, 4, 3-এর আগে একটা ধরেছি, পরে একটা ধরেছি। এই দামটা কত, এইটা বের করার কারণ হচ্ছে ওই যে একাধিক বিন্দু পাবো আমি, কত থেকে শুরু করব? যদি এই 3টা আমি না জানতাম, ভারসাম্য দাম, চাহিদার যোগানের সম্মত অবস্থায় ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা, এটা যদি আমি না জানতাম তাহলে এখানে শুরু করতাম কত দিয়ে? সমস্যা হইতো। কারণ ভারসাম্য দামটা আমি মাঝে লিখবো, ভারসাম্য দামের থেকে একটা কম নেবো আর একটা বেশি নেবো, একটা আগে নেবো আর একটা পরে নেবো। ভারসাম্য দামের আগে একটা, পরে একটা। এটা জানার কারণটা এটাই আমাকে হেল্প করতেছে যে 3 ভারসাম্য দাম, তার আগে ধরলাম কম, একটু ধরলাম 2, তারপরে ধরলাম 4, 3-এর আগে 1 কম, পরে 1 বেশি, এভাবে বাড়াই নিলাম। এখন দেখো পি এর মান 2, বসাও এখানে 2, 4 2 গুণে 8, 20 থেকে 8 বিয়োগ করলে কত? 12। অর্থাৎ যখন 2 টাকা দাম তখন ক্রেতারা চাহিদা করে 12 একক দ্রব্য, যে দ্রব্য নিয়ে আলোচনা করি না কেন। এই 2 টাকা যোগানে বসাও, দাম 2, এখানে 2 বসাইছি, 4 2 গুণে 8, 20 থেকে 8 বিয়োগ করে হচ্ছে 12। অর্থাৎ 2 দামে চাহিদা হচ্ছে 12। 2 দামে যোগান কত দেখো, এখানে 2 বসাও, পি এর মান 2, বসাও 2, 2 2 গুণে 4, 4 আর 2 6। অর্থাৎ 2 টাকা দামে ক্রেতারা চাহিদা করে 12 একক দ্রব্য, কিন্তু বিক্রেতারা বিক্রি করে মাত্র 6 একক। কে বেশি? যোগানের থেকে চাহিদা বেশি। দেখো চাহিদা বেশি কার থেকে? যোগানের থেকে। বিক্রেতারা কম বিক্রি করতে চায়, ক্রেতারা অনেক চাহিদা করে, বিক্রেতা কি পাবে? একটা চান্স পাবে, দাম বাড়াই দেবে, দাম বাড়বে। আবার দেখো দাম 3 টাকা হইলো মনে করো, বসাও 3, পি এর জায়গায় প্রাইস 3, এই যে পি এর মান 3, এখানে 3 বসাও, 3 4 12, 20 থেকে 12 বিয়োগ করে 8। অর্থাৎ 3 টাকা দামে ক্রেতারা চাহিদা করে 8টি দ্রব্য, বিক্রেতারা কটা বিক্রি করে দেখো, বসাও 3, 3 2 গুণে 6 আর 2 8। দেখো চাহিদা আর যোগান পরস্পর সমান, বি ইকুয়াল এস, দ্যাট মিনস ভারসাম্য। এখন দাম 4 বসাও, এখানে 4 বসাও, 4 4 16, 20 থেকে 16 বিয়োগ করো 4। অর্থাৎ দাম বেশি হয়ে গেছে, ক্রেতারা চাহিদা কমাই দিছে, বিক্রেতারা বেশি বিক্রি করতে চাবে, খেয়াল করিও। বসাও 4 2 গুণে 8 আর 2 10। বেশি দামে ক্রেতারা কম চাহিদা করে, মাত্র 4টা চাহিদা করে, কিন্তু বিক্রেতারা বেশি বিক্রি করতে চায়, 10টা বিক্রি করতে চায়। এখন কি? চাহিদার থেকে যোগান বেশি, বিক্রেতারা অনেকগুলো বিক্রি করতে চাচ্ছে, ক্রেতারা কম নিচ্ছে, বিক্রেতার কাছে পণ্য পড়ে থাকতেছে কটা? 6টা অবিকৃত থেকে যাচ্ছে, কারণ 10টার মধ্যে 4টা বিক্রি হচ্ছে, বাকি 6টা পড়ে থাকতেছে। এই অবিকৃত পণ্য বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতা কি করবে? দাম কমাবে, অর্থাৎ দাম কমবে। যখন চাহিদা থেকে যোগান বেশি হয় তখন দাম কি হয়? কমে যায়। তোমরা কি বুঝছো এটা? এখন আমরা এটা সাপেক্ষে চাহিদা রেখা, যোগান রেখা অঙ্কন করে ভারসাম্য পরিস্থিতি দেখাবো। ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হইল। দাম দেখো 1 2 3 4, 2 3 4, 4 পর্যন্ত আছে সর্বোচ্চ। আর চাহিদা যোগান আমি ভূমি অক্ষে চাহিদাও দেখাইছি, যোগানও দেখাইছি। চাহিদা যোগান সর্বোচ্চ কত আছে? 12 পর্যন্ত। খেয়াল করো, 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12। আগে আমি চাহিদা রেখাটা অঙ্কন করবো এখান থেকে। দেখো দাম যখন 2 তখন চাহিদা কত? 12। দাম যখন 2 তখন চাহিদা 12, এই একটা বিন্দু পাইলাম। দাম যখন 3 তখন চাহিদা কত? 8। 3 দামের চাহিদা 8, এই একটা বিন্দু পাইলাম। দাম যখন 4 তখন চাহিদা হচ্ছে 4, এই একটা বিন্দু পাইলাম। তাহলে চাহিদার সম্পর্কে, দাম আর চাহিদার সম্পর্কে তো 3টা বিন্দু পাইলাম। এই 3টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে চাহিদা রেখা। এখন আমরা যোগান রেখা অঙ্কন করব। দাম যখন 2 তখন যোগান কত? 6। এই যে 2 দামে যোগান 6, যে 2 দামে যোগান 6, এই একটা বিন্দু। দাম যখন 3 তখন যোগান কত? 8। এই যে 3 দামে যোগান 8, এই একটা বিন্দু। এটা একটা, এটা একটা। দাম যখন 4 তখন যোগান কত? 10। এই যে 4 দামে যোগান হচ্ছে 10, এই একটা বিন্দু। এই যে 3টা বিন্দু পাইলাম আমরা, এই 3টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাচ্ছি এটা হচ্ছে যোগান রেখা। তাহলে চাহিদা রেখা ডিডি আর যোগান রেখা এস এস, তারা পরস্পর মনে করো এই বিন্দুতে ছেদ করে। ইকুইলিব্রিয়াম ই দ্বারা বেশি দেখানো হয়, ইকুইলিব্রিয়ামের ইটা বেশি ব্যবহার করা হয় ভারসাম্য বিন্দুতে। চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এস এস, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, কাজেই এই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। আমি শুরুতেই তোমাদেরকে দেখাইছিলাম চাহিদা রেখা আর যোগান রেখা যেখানে ছেদ করে সেটি হচ্ছে ভারসাম্য বিন্দু। উপরের সূচি অনুযায়ী চিত্রে প্রাপ্ত চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এস এস, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, কাজেই এই বিন্দু হচ্ছে আলোচ্য পণ্যের ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু এই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 8 একক। ভারসাম্য দাম তোমরা কি বুঝেছো ক্লিয়ারলি? কেমন লাগলো আলোচনাগুলা? এবং ভারসাম্য পরিমাণ, এটা বেস্টিকের মেজর আলোচনা। দেখো একটা কোশ্চেন দেখো, চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল 24 মাইনাস 2 পি,
যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল -5 প্লাস 7p হলে 1 নাম্বার কোশ্চেন বলেছে ভারসাম্য দাম বা ক নাম্বার কোশ্চেন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। চাহিদা অপেক্ষক দেওয়া আছে, যোগান অপেক্ষক দেওয়া আছে। প্রথম কোশ্চেন ক নাম্বার বলেছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। খেয়াল করি অ্যান্সার দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল 24 মাইনাস 2p এবং যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল -5 প্লাস 7p। প্রথম কোশ্চেন আমাদের ক নাম্বার বলেছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো বাজার ভারসাম্যের শর্তানুসারে। একটু আগে আমি তোমাদেরকে শিখাইছিলাম বাজার ভারসাম্যের শর্ত কি, কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যদি সমান হয়, এটা কি বাজার ভারসাম্যের শর্ত না? কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো দেখো কোয়ান্টিটি অফ ডিমান্ডের মান হচ্ছে কত 24 মাইনাস 2p, কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে -5 প্লাস 7p। পিগুলাকে বামে নাও, আমরা যেহেতু পি এর মান বের করবো -2p মাইনাস 7p ইজ ইকুয়াল -5 মাইনাস 24 মাইনাস 9p ইজ ইকুয়াল -29, p ইজ ইকুয়াল মাইনাস মাইনাস তুলে দাও 29/9, অতএব p ইকুয়াল 3.22। ভারসাম্য দাম পেয়ে গেছি আমরা। চাহিদার যোগানের সমতা অবস্থা তোমরা ভাগ করে দেখবা। পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই বা যোগান অপেক্ষকে বসাই, যে কোনো একটাতে বসাবা, এইটাতে বা এইটাতে। যে দুইটা সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে ভারসাম্য দাম পেয়েছি ওই দুইটা সমীকরণের যে কোনো একটাতে মনে করো চাহিদাতেই বসাবো। এখন পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই, অপেক্ষকে বসাই কিউডি ইকুয়াল 24 মাইনাস 2p, 24 মাইনাস 2 ইন্টু পি এর মান হচ্ছে 3.22 ইজ ইকুয়াল 17.56 হবে। কিউ ইকুয়াল 17.56 একক। খেয়াল করো আমি আর ডি লেখি নেই, কিন্তু ভারসাম্য পরিমাণ বের করলাম, এটা শুধু কিউ লিখেছি। যদি আমি ডি লেখি কিউ ডি লেখি তাহলে শুধু চাহিদার পরিমাণ বুঝাবে, আর যোগান অপেক্ষকে বসায় যদি আমি এস লেখি কিউএস তাহলে শুধু যোগানের পরিমাণ বোঝাবে, আর শুধু কিউ দ্বারা চাহিদা যোগান দুটারই পরিমাণ বোঝায়, দ্যাট মিনস ভারসাম্য পরিমাণ বোঝায়। অতএব ভারসাম্য দাম পি বার ইজ ইকুয়াল 3.22 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার ইজ ইকুয়াল 17.56 একক। এককটা কেন বললাম প্রশ্ন হতে পারে। দ্রব্যটা কি আমরা জানি না, যদি পেন হয় পিস বা ডজন, যদি ধান হয় মন বা কুইন্টাল বা টন। এক একটা দ্রব্যের ক্ষেত্রে এক একটা ইউজ করা হয়, যেহেতু দ্রব্যের নাম বলা নাই তো একক বলবো, মন টন কেজি পিস সবই বোঝায়। আমরা অলওয়েজ একক বলবো যদি কোনো একক দেওয়া না থাকে। চাল এত কেজি বা এত মন, তাহলে তো আমরা কেজি বা মনই লিখবো। কিছু দেওয়া নাই আমরা একক বলবো, একক দ্বারা সবই বোঝায়। সবাই বুঝছি ক নাম্বার? আজকে আমাকে আর ভালো লাগতেছে না, বুঝছো, লোড নিতে পারতেছি না। এটা জুলুম করা যাবে না, জুলুম করলেই সমস্যা। পড়লাম তো মেলাই পড়লাম, তাই না? যতটুকু পড়ছি ততটুকুই থাক। ওকে, আল্লাহ হাফেজ।